Good morning, students. Good morning, everyone. Welcome to Sagatos Educare. আমরা প্রিভিয়াস কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি ডাব্লিউবি সেট। যারা সামনেই ডিসেম্বরে সেট পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশালি এই ধরনের ক্লাস, এবং সঙ্গে নেট পরীক্ষা যারা দেবে এনটিএ, তারা এই নেট পরীক্ষা এবং ডিসেম্বরের সেট পরীক্ষা এই দুটো প্রিপারেশান করার জন্য আমি স্পেশালি কয়েকদিন ধরে বেশ কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন নিয়েওছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করছি। তো এই কোশ্চেন পেপারগুলো স্পেশালি যদি একটু স্টাডি করা যায় তাহলে একটা জিনিস হবে কি, যে শুধুমাত্র প্রশ্ন নয়, ওখান থেকে বেশ কিছু তার আশেপাশে বিষয়ে আলোচনা চলবে, যেগুলো সামনের পরীক্ষার জন্য খুবই ইজি বলে, মানে খুবই ইম্পর্টেন্স হবে পরীক্ষার জন্য বলে আমার মনে হয়। তো চলো সরাসরি সময় নষ্ট না করে, যারা দেখছো প্রথমবার স্বাগত এডুকেয়ার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাইম টু টাইম প্রিভিয়াসের কোশ্চেন পেপারগুলো পৌঁছে যাবে। আর এই প্রশ্নের পরেই একদম একটা হোমওয়ার্ক কোশ্চেন থাকে, অবশ্যই সবাই সেটা কমেন্ট করে জানাবে। তো সেই হোমওয়ার্ক কোশ্চেনের মোটামুটি একটা অ্যান্সার তোমরা ওখানে দেবে। আমি আশা করব একদম সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই অ্যান্সারটা সবার মধ্য থেকে একটা উঠে আসবে। চলো সরাসরি একদম আমরা ক্লাসের মধ্যে চলে যাই, বেশি সময় নষ্ট না করে। একদম আমরা 25 এই যে সিরিজটা চলছে, এখানে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি তাতে 25টা প্রশ্ন অলরেডি আগে আলোচনা করেছি। আজকে 26 নম্বর প্রশ্ন থেকে আমাদের আলোচনা চলছে। স্টানবার্গের বুদ্ধিমত্তার ত্রিস্তরীয় যে তত্ত্ব, অভিজ্ঞতা ভিত্তিক উপতত্ত্বটি বলতে কি বোঝায়, মানে কোনটা বোঝাবে? ইন স্টানবার্গস টায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স, দ্য এক্সপেরিমেন্টাল সাব থিওরি রেফার্স টু কোন জিনিসটাকে? বুদ্ধিদীপ্ত আচরণের অন্তর্নিহিত আভ্যন্তরীণ প্রক্রিয়াসমূহ এটাকে বোঝাবে। জ্ঞানীয় আত্মা প্রেরণা এবং সাংগঠনিক দক্ষতা এই বিষয়টাকে বোঝাবে। মেটা উপাদান কর্ম সম্পাদন আর উপাদান এবং জ্ঞান অর্জন উপাদান এই বিষয়টাকে বোঝাবে। আর ব্যক্তির আভ্যন্তরীণ জগৎ এবং তার বাহ্যিক জগতের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা কিভাবে বুদ্ধিমত্তার সাথে মিথস্ক্রিয়া করে সেটা বোঝাবে। তো সবকটা ইন্টারনাল মেকানিজম দ্যাট underline intelligent behavior, cognitive self motivation and organization skill, meta component, reference components and knowledge acquisition component. Number D, how experience interact with intelligence in term of the individual's internal world and external world. কোনটাকে হাইলাইট করবে? তো আগে আমাদের স্টানবার্গের বুদ্ধিমত্তার যে তত্ত্বগুলো সেটা যদি জানি তাহলে পরিষ্কার পারা যাবে। এটা হচ্ছে মেটা উপাদান, ওই মেটা কম্পোনেন্ট এই কথাটার সঙ্গে স্টানবার্গের তত্ত্বের একটা দারুণ সম্পর্ক রয়েছে। আমি ছোট্ট করে এই তত্ত্বটা তুলে দিয়েছি। মেটা উপাদান কর্মসম্পাদন উপাদান এবং জ্ঞান অর্জনমূলক উপাদান এর সাথে সম্পর্কিত। দেখো স্টানবার্গের ত্রিস্তরীয় যে বুদ্ধির তত্ত্ব তিনি দিয়েছেন, কম্পোনেন্ট তিনি ভাগের তিনটে দিক থেকে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে মেটা কম্পোনেন্ট, পারফরমেন্স কম্পোনেন্ট আর নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট। এগুলোর মধ্যে যা যা রয়েছে দেখো: সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার প্রকৃতি বিশ্লেষণ, প্রাথমিক তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন, সমাধানের পথ বা কৌশল নির্বাচন, তথ্য সংগঠিত ও পরিকল্পনা করা, মনোযোগ পরিচালনা করা, কাজের অগ্রগতির পর্যবেক্ষণ করা, ফলাফল মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরিবর্তন করা। এটা হচ্ছে মেটা কম্পোনেন্টের মধ্যে পড়ছে। আর কাজ সম্পাদনের ভিত্তিক যে উপাদান পারফরমেন্স কম্পোনেন্ট, সেটার মধ্যে পড়ছে উদ্দীপকের প্রকৃতি বোঝা, উদ্দীপকের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ করা, পূর্বজ্ঞান ব্যবহার করে বর্তমান সমস্যার সমাধান করা। এই তিনটে পড়ছে কর্ম সম্পাদনমূলক বিষয়ের মধ্যে। আর লাস্ট যেটা রয়েছে সেটা নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট। সেখানে তিনটে বিষয়: নির্বাচিত সংকেতায়ন, নির্বাচিত সমন্বয়, নির্বাচিত তুলনা, সিলেক্টিভ এনকোডিং, সিলেক্টিভ কম্বিনেশন, সিলেক্টিভ কম্পারিজন। তো এই যে বিষয়গুলো, এইগুলো সবকটা মেটা কম্পোনেন্টের মধ্যে পড়ে। এর ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের মনে করতে হয়, মেটা কম্পোনেন্ট এটা কোন বিষয়টাকে প্রায়োরিটি দেয়? থিঙ্কিং, প্ল্যান, মনিটর, ইভালুয়েট, এইগুলো করতে বোঝায়। আর পারফরমেন্স যে বিষয়গুলোকে গুরুত্ব দেয় সেটা আন্ডারস্ট্যান্ড, রিলেটেড, রিলেট, অ্যাপ্লাই, এই বিষয়গুলো। আর নলেজ অ্যাকুইজিশন যে বিষয়গুলো এনকোড, কম্বাইন আর কম্পেয়ার, ইসিসি বলে। এই তিনটেকে বলে ইসিসি। তো এই বিষয়টা ছোট্ট করে স্টানবার্গের তত্ত্বটা আমি তুলে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 27। যে সামাজিক প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিস্থিতিকে সমাজের বাকি অংশের সাথে ঘনিষ্ঠভাবে বস্তুনিষ্ঠভাবে তুলনা করার সুযোগ দেয় তাকে বলা হয় কি? দ্য সোশ্যাল প্রসেস হুইচ অ্যালাউস অ্যান্ড
objective comparison between the situation of the individual or group and the rest of the society in terms as resource mobilization, সম্পদ সংহতকরণ, রিলেটিভ ডিপ্রাইভেশন, আপেক্ষিক বঞ্চনা করা, সোশ্যাল মুভমেন্ট, সামাজিক আন্দোলন, নন অফ দ্য অ্যাভাব। নিশ্চয়ই তোমরা এটা খাতা কলম নিয়ে বসেছো, এখানে নিজেও একটা করতে থাকবে, কোনটা ঠিক হয়েছে দেখবে। এটা আপেক্ষিক বোঝায়, রিলেটিভ ডিপ্রাইভেশন বোঝায় সামাজিক প্রক্রিয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিস্থিতিকে সমাজের বাকি অংশের সাথে বস্তুনিষ্ঠভাবে তুলনা করার সুযোগ যেটা দেওয়া হয় সেটাকে হচ্ছে রিলেটিভ ডিপ্রাইভেশন। নেক্সট কোশ্চেন নাম্বার 28, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কাজ করার সময় শিক্ষককে বিশেষ শিক্ষার যে উপাদানগুলো বিবেচনা করা উচিত তার মধ্যে রয়েছে নির্দেশনামূলক কোন বিষয়গুলো? কার্যপ্রণালী, বিষয়বস্তু এবং পরিবেশ, বিষয়বস্তু, কার্যপ্রণালী এবং প্রযুক্তি, নির্দিষ্টকরণ, বিষয়বস্তু, কার্যপ্রণালী এবং পরিবেশ, বিষয়বস্তু, পদ্ধতি, পরিবেশ এবং প্রযুক্তি। এই যে ইনক্লুসিভ এডুকেশনের পার্ট বা ওই যে চাইল্ড উইথ স্পেশাল নিড, এই জায়গাগুলো এডুকেশন সাবজেক্টের ভাইটাল পার্ট। এটা প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য এই জায়গা থেকে প্রশ্ন আসে। দ্য কম্পোনেন্টস অফ সোশ্যাল এডুকেশন দ্যাট শুড বি কনসিডার্ড বাই টিচার হোয়েন ওয়ার্কিং উইথ স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিজ ইনক্লুড ইনস্ট্রাকশনাল, কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেবে? অবশ্যই এটা বিষয়বস্তু, পদ্ধতি, পরিবেশ এবং প্রযুক্তি, এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে বিবেচনা করতে হবে তার নির্দেশনার দিক। কন্টেন্ট, প্রসিডিওর, এনভায়রনমেন্ট, টেকনোলজি, কী কী বিষয় রয়েছে, কী পদ্ধতি রয়েছে, কোন পরিবেশে আমরা দেব, তার প্রযুক্তিগত দিকটা কী রয়েছে, এগুলোকে প্রায়োরিটি দিতে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত কোনটি প্রাক সেবা শিক্ষক শিক্ষার একটি অপরিহার্য উপাদান নয়? Which of the following is not an essential component of pre-service teacher education? ইন্টার্নশিপ ইন টিচিং, শিক্ষকতায় ইন্টার্নশিপ দেওয়া, শিক্ষকতার পূর্বের কথাটা এখানে বলা রয়েছে। ফিল্ড এনগেজমেন্ট, মাঠ পর্যায়ে সম্পৃক্ততা, স্কুল এক্সপোজার, বিদ্যালয়ের অভিজ্ঞতা, আর টিচিং অ্যান্ড এক্সিবিশন, শিক্ষণ সহায়ক উপকরণ প্রদর্শনী, কোনটার সাথে সম্পর্কিত নয়? অবশ্যই এটা ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এর সাথে সম্পর্কিত নয়, আর বাকিগুলোর সাথে অবশ্যই প্রি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রামটা সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 30, ম্যাচ করতে হবে, দুটো তালিকা রয়েছে, এরিকসন, বান্দুরা, পিয়াজেট, কোহলবাগ, এই চারজন যে মানে মনোবিদ রয়েছেন তাদের যে তত্ত্বগুলো দিয়েছেন তারা, তার সঙ্গে মেলাতে হবে। এরিকসনের তত্ত্ব সাইকোসোশ্যাল থিওরি, তাই না? এরিকসন নাম্বার 2, সাইকোসোশ্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি। নাম্বার 3, পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট, কোহলবাগ মোরাল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট টাস্কটা এখানে হচ্ছে না, আর বাকিগুলো মিলছে। তাহলে দেখো কোনটার সঙ্গে মিলছে। অবশ্যই এটা কোশ্চেন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার, কোডের সাথে মিলছে, A2, B3, C1, D5। নেক্সট কোশ্চেন নাম্বার 31, কিছু অ্যাসারশন এবং একটা অ্যাসারশন এবং রিজন রয়েছে। মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষণের গুণগত মানকে উন্নত করা। রিজন কি দিচ্ছে? শিশুর সামাজিক ধারণা বিকাশের জন্য মূল্যায়ন ক্রমাগতভাবে করা একটা আবশ্যক। তো কোনটা ঠিক সেটা বলতে হবে, তাই না? দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট ইজ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ টিচিং লার্নিং। রিজনটা কি? অ্যাসেসমেন্ট মাস্ট বি হেল্ড কন্টিনিউয়াসলি টু ডেভেলপ হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ চাইল্ড। তাহলে এ হচ্ছে কি, এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর হলো এর ব্যাখ্যা নয়। এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ই মিথ্যা, এ সঠিক কিন্তু আর মিথ্যা। তার মানে এ হলো সঠিক অ্যান্সার, সঠিক এইটা এর সঠিক ব্যাখ্যা এটা নয়, কিন্তু দুটোই সঠিক। মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষণের গুণগত মান উন্নয়ন করা, এটা ক্রমাগত প্রক্রিয়া, এর কারণ এটা না, কিন্তু দুটোই সঠিক কারণ, সঠিক কথা। বিশেষজ্ঞদের কোশ্চেন নাম্বার 32, বিশেষজ্ঞদের দ্বারা উপস্থাপিত এক প্রকার পাঠ্যক্রমকে কি বলবো? আ টাইপ অফ কারিকুলাম প্রেজেন্টেড বাই এক্সপার্ট ইজ কল্ড, তারা কি বলবে? এন্টাইটেলমেন্ট কারিকুলাম, ইন্টেন্ডেড কারিকুলাম, রেকমেন্ডেড কারিকুলাম, সাপোর্টেড কারিকুলাম।
কারিকুলামের বেশ কতগুলো প্রকার রয়েছে, এর উপর একটা ভিডিও রয়েছে, খুঁজে ফেললে পাওয়া যাবে, সেখান থেকে নিশ্চয়ই বেশ টাইপগুলো পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে রেকমেন্ডেড কারিকুলাম। এই রেকমেন্ড কারা করছে? এক্সপার্টদের দ্বারা রেকমেন্ড হচ্ছে, তাই না? নেক্সট কোশ্চেন নাম্বার 33, নিচের কোন বিবৃতিটি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয় জানতে গেলে বৌদ্ধ ধর্মটা আগে জানতে হবে। তো আমি এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটা সংক্ষিপ্ত মানে ছোট্ট একটা মানে এই ক্লাসের মধ্যে যতটা সম্ভব তুলে দেওয়ার চেষ্টা করেছি। সবটা সম্ভব হবে না, সেটা নিয়ে আমাদের আলাদা ক্লাস রয়েছে। নেক্সট, নিচের কোন বিবৃতি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্লিকেবল অফ বুদ্ধিজম? ইট এইমস এট রিমুভাল অফ ইগনোরেন্স। এর লক্ষ্য হলো অজ্ঞতা দূর করা। অল ফিনোমেনা আর সাবজেক্ট টু ল অফ পজিশন। সকল ঘটনাই কার্যকারণ বিধির অধীন। অল ইজ ট্রানজিটরি। সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী। দ্য ওয়ার্ল্ড ইজ পারমানেন্ট ডিউ টু ট্রান্সমাইগ্রেশন। পুনর্জন্মের কারণে জগৎ হচ্ছে স্থায়ী। তো চলো আমি আগে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানি। বৌদ্ধ ধর্ম সম্পর্কে বলতে গেলে প্রথম বলি, এটা একটা কি বলা যেতে পারে, নন ভেদিক ফিলসফি, মানে এটাকে নাস্তিক ফিলসফি বলা যেতে পারে, নাস্তিকা, নন ভেদিক বলা যেতে পারে, এর অনেকগুলো নাম। নন ভেদিক বলা যেতে পারে, অবৈদিক আর কি, ঠিক আছে? আর কি এটাকে বলতে পারি হেটেরোডক্স, হেটেরোডক্স বলতে পারি, হেটেরোডক্স। তাহলে তিনটে নামে বলতে পারি বৌদ্ধ দর্শনটাকে। এটা একটা নাস্তিক ফিলসফি, নন ভেদিক ফিলসফি, হেটেরোডক্স ফিলসফি। আন্ডারস্ট্যান্ড? তো এই বৌদ্ধ ধর্মের এই যে বিষয়, সেখান থেকে মোটামুটি আমরা যদি ভারতীয় দর্শন দেখি, ইন্ডিয়ান ফিলসফির দুটো পার্ট, ভারতীয় দর্শনের ইন্ডিয়ান ফিলসফির তিনটে মোটামুটি দুটো পার্টের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতেই পাবো পরিষ্কার, একটা হচ্ছে ভেদিক ফিলসফি আর হচ্ছে নন ভেদিক, বা ওই যতগুলো বললাম নন ভেদিক ফিলসফি, ঠিক আছে? এই নন ভেদিক ফিলসফির মধ্যে কতগুলো পড়ে, সেটা হচ্ছে চারবাক, বুদ্ধিজম, চারবাক, বুদ্ধিজম, জৈনিজম, চারবাক বললাম, বুদ্ধিজম বললাম, জৈনিজম মানে জৈন ফিলসফি, আজনানি, আর হচ্ছে আজীবিকা। এইগুলো নিয়ে আমাদের ছোট্ট একটা টিপসের ক্লাস রয়েছে, এগুলো যদি পারো কোনোদিন দেখবে। ভারতীয় দর্শন বলে SLSTর উপর ক্লাসটা আছে, 2025-এর যে SLST হচ্ছিল সেখানে ভারতীয় দর্শনে এই জায়গাটা আমি খুব শর্টে মানে বোঝার জন্য দিয়েছি, যদি সম্ভব হয় দেখবে তোমরা। তো চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, আজনানি দর্শন, আজীবিকা দর্শন, এই সবকটাই হচ্ছে নন ভেদিক ফিলসফি বা অবৈদিক দর্শন। সেই অবৈদিক দর্শনের ভারতীয় দর্শনের মধ্যে, তাহলে অবৈদিক দর্শন হিসেবে যদি বৌদ্ধ ধর্ম দেখি, তাহলে তার মধ্যে সেখানে ত্রিপিটকের কথা বলা হয়েছে, বিনয় পিটক, সূত্র পিটক অ্যান্ড অভিধম্ম পিটক। বিনয় পিটকটা কি? ভিক্ষু এবং ভিক্ষুণীদের দৈনন্দিন জীবন এবং আচরণ নিয়ে আলোচনা করেছে। সূত্র পিটকটা কি? সত্য নয়, সূত্র পিটকটা হচ্ছে গদ্য এবং পদ্যে বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠানগুলোকে ছন্দের আকারে ব্যাখ্যা করে দিয়েছে। প্রোজ অ্যান্ড পোয়েট্রি, বুদ্ধিস্ট রিলিজিয়াস অ্যান্ড রিচুয়ালসগুলো। অভিধম্ম পিটকের মধ্যে কি রয়েছে? উচ্চতম ধর্মের একটা ভান্ডার, বাস্কেটস অফ হায়ার রিলিজিয়াস বলা হয়, বড় একটা বাক্স ভান্ডার, যে কি হায়ার রিলিজিয়াস মানে উচ্চ ধর্মের একটা বাক্স বলা যেতে পারে। এই ত্রিপিটক ছাড়া বৌদ্ধ ধর্মে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি 4 নোবেল ট্রুথ বা 4টি আর্য সত্য। সেখানে কি বলেছে? দুঃখ আছে, দুঃখের মানে সমুদয়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি, নিরোধ, দুঃখের দূর করা সম্ভব, অষ্টাঙ্গিক মার্গ, তার দুঃখের অবসানের পথ আছে, এটাকে বলছে অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গকে আবার আমরা মোটামুটি 3টি ভাগে ভাগ করেছি, এখানে এত কিছু দেখা যাবে না। সেটা হচ্ছে রাইট ভিউ, রাইট ইন্টেনশন, রাইট স্পিচ, রাইট কন্ডাক্ট, রাইট লাইভলিহুড, রাইট এফোর্টস, রাইট মাইন্ডফুলনেস অ্যান্ড রাইট কনসেন্ট্রেশন। এগুলোকে মনে মনে রাখার জন্য VISSEL এরকমভাবে আমি একটা চার্ট করে দিয়েছি, সেটা সম্ভব হলে সেগুলো দেখো, ঠিক আছে? এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তাহলে এবার উত্তরটা কী হবে? পূর্বজন্মের কারণে জগৎ স্থায়ী।
বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সে তো নন ভেদিক ফিলসফি, তাহলে পূর্বজন্মকে বিশ্বাস করবে কেন? করবে না, তাই এটাই বাদ, তাই না? তাই এটাই হচ্ছে উত্তর 33, ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, নিচের কোনটি বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী অনুশীলন এবং পরীক্ষার জন্য জাতীয় পুরস্কার প্রদান করে? বিদ্যালয়ের জন্য বলেছে, অবশ্যই সবাই জানে এটা। তার আগে আমি সব কটা সম্পর্কে জেনে নিই, এনসিইআরটি, ইউজিসি, এসসিইআরটি আর এনসিটি। তো চলো সবগুলো সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। এনসিইআরটির ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, 1961 এটা চালু হয়ে লঞ্চ হয়েছে। ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, তো এটা 1953, 28 ডিসেম্বর। স্ট্যাটুটারি অর্গানাইজ হিসেবে কাজ করতে শুরু করে 1956 এরকম সময়। নেক্সট হচ্ছে এসসিইআরটি, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, 1988 নিউ দিল্লিতে প্রথম শুরু হয় এটা। এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, 1993তে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট হিসেবে চালু হয়। পরে 1995 17ই অগস্ট এটা কার্যকরী হয়, মানে এটা পরবর্তীকালে অ্যাক্টিভ হয়ে যায়, মানে 1995 থেকে। এই ছিল এনসিইআরটি সম্পর্কে। আর এর উত্তর হচ্ছে স্কুল এডুকেশনের সম্পর্কে, মানে বিদ্যালয় সম্পর্কে যে শিক্ষা এনসিইআরটি দেয়, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট কোশ্চেন নাম্বার 35, একজন শ্রেণী শিক্ষক একদল ছাত্রছাত্রীর মূল্যায়ন করার জন্য তাদের উপর থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, ট্যাট পরিচালনা করে। এইটা নিয়ে দারুণ ক্লাস আছে, আমি এটা পারলে পার্সোনালি আবার এখানে শেয়ার করার চেষ্টা করব। আর ক্লাস টিচার administered thematic apperception test to a group of students to assess their, এটা কোন ধরনের টেস্ট? মূল্যায়নের মধ্যে অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাওয়ারনেস টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্ট। এটা অনেকেই জানে, মোটামুটি এটা একটা পার্সোনালিটি টেস্ট, এটা হচ্ছে ব্যক্তিত্বের অভিজ্ঞা, সেটা হচ্ছে ওই প্রজেক্টিভ টেস্টের অন্তর্ভুক্ত একটা হচ্ছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। নেক্সট হচ্ছে কি, কোন দর্শন বিশ্বাস করে যে আত্মা একটি অনিত্য মন দেহ সমন্বয়? Which school of philosophy believes that the soul is an important mind body complex? সাংখ্য, যোগা, বৌদ্ধ আর যে বেদান্ত ফিলসফি। তো এইগুলো যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে আমাদের মোটামুটি ভারতীয় যে দর্শন, সেখানে আমি বলেছিলাম ভারতীয় দর্শনের মোটামুটি দুটো পার্ট ছিল, একটু আগেই বললাম, একটা হচ্ছে কি ভেদিক ফিলসফি আর একটা হচ্ছে নন ভেদিক ফিলসফি, বললাম দুটো পার্ট। ভেদিক ফিলসফির মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। ভেদিক ফিলসফিকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ডিপেন্ড অন বেদা, সরাসরি এরা মানে বেদের সঙ্গে একদম যুক্ত। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে। সেই দর্শনগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়া, বৈশেষিক, এইসব। আর পুরো বিশ্বাস করে না বৌদ্ধ ধর্ম, তো বিশ্বাসই করে না, বেদান্ত সরাসরি বিশ্বাস করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আবার তাহলে মন দেহ আত্মা কে বিশ্বাস করে? বৌদ্ধ ধর্ম বলেছে আত্মা একটা অনিত্য মন দেহ সমন্বয় মাত্র, আত্মা টাত্মা বলে একটা আছে বিরাট কিছু, এরকম ভাবনা তারা ওইভাবে ব্যাখ্যা করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 37, নিম্নলিখিত কোন কমিশন ভারতীয় শিক্ষা পরিষেবা ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস প্রতিষ্ঠার জন্য সুপারিশ করেছিলেন? হুইচ অফ দ্য ফলোয়িং কমিশন recommended for the establishment of Indian Education Service? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, ন্যাশনাল নলেজ কমিশন? কোনটা বলেছে যে ভারতীয় শিক্ষা পরিষেবা প্রতিষ্ঠার জন্য সুপারিশ করেছিল? এটা কোঠারি কমিশন করেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 38, কোন বস্তুর প্রত্যক্ষ উপলব্ধি এবং কোনো বস্তুর প্রত্যক্ষ উপলব্ধি এবং কোনো ইন্দ্রিয়ের সাথে তার যোগকে বলা হয় কি? ডিরেক্ট cognition of an object and its contact with same sense in term as perception প্রত্যক্ষ, ইনফারেন্স অনুমান, টেস্টিমনি সাক্ষ্য, অনুভব। তো কোনটা হতে পারে? অবশ্যই এটা পারসেপশন মানে প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, এরকমভাবে আমরা কতগুলো বিষয় নিয়ে মানে দর্শনের এই জায়গাগুলোকেও আমরা আলোচনা করেছি। যাই হোক, নেক্সট কোশ্চেন নাম্বার 39, কারিকুলাম ইজ আ ফিক্সড প্রোগ্রাম অফ
কোর্সেস ইজ, পাঠ্যক্রম হলো একটি নির্দিষ্ট পাঠ্যসূচি। আ কন্টেম্পোরারি কনসেপ্ট, এটা একটা সমসাময়িক ধারণা। অ্যান ওল্ড কনসেপ্ট, এটা একটা পুরনো ধারণা। আর লজিক্যাল কনসেপ্ট, একটা যৌক্তিক ধারণা। বোথ কম্পোনেন্ট অ্যান্ড ওল্ড কনসেপ্ট। কোনটা কারেক্ট? এটি পুরনো ধারণা। পাঠ্যক্রমের যে কনসেপ্টটা দেওয়া হয়েছে একটি পাঠ্যসূচি, পাঠ্যক্রমের একটা নির্দিষ্ট পাঠ্যসূচি, এটা পুরনো দিনের কথা। এখন পাঠ্যক্রম হচ্ছে একটা পাঠ, মানে ভাস্ট অংশ, অলরাউন্ড ডেভেলপমেন্টের একটা সুযোগ থাকবে, তাই না? ওইরকম একটা নির্দিষ্ট হবে না। নিচের কোনটি ম্যালকম নোলসের অ্যান্ড্রাগজি বা বয়স্ক শিক্ষা তত্ত্বের নীতি নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রিন্সিপাল অফ ম্যালকম নোলস থিওরি অফ অ্যান্ড্রাগজি? আমরা দুটোভাবে জানি অ্যান্ড্রাগজি অ্যান্ড পেডাগজি। অ্যান্ড্রাগজি হচ্ছে ম্যালকম নোলস বলেছেন, তিনি বলেছেন যে এখানে যে শিক্ষার্থীরা মানে হবে তারা হচ্ছে ওল্ড এজের, বয়স্করা হবে। বয়স্ক শিক্ষণ তত্ত্বের নীতি, তাই বলা হয় অ্যান্ড্রাগজি। এটা কোনটা নয়? বয়স্করা শিক্ষণ পরিকল্পনা প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন। বয়স্কদের শিক্ষণ বিষয়বস্তু কেন্দ্রিক, আমার কন্টেন্ট ওরিয়েন্টেড। বয়স্কদের শিক্ষণ তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। বয়স্করা এমন বিষয়ই শেখেন যা তাদের জন্য তাৎক্ষণিক প্রাসঙ্গিকতা রাখে। অ্যাডাল্টস আর ইনভলভ ইন প্ল্যানিং অফ instruction. Adult learning is content oriented. Adult learning is based on the experience of adult. Adult learn the subject that have immediate relevance of them to them. Question number B. বয়স্কদের শিক্ষণ বিষয়বস্তু কেন্দ্রিক না, কন্টেন্ট ওরিয়েন্টেড না, তাদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে। অনেকটা স্টুডেন্ট ওরিয়েন্টেড, বয়স্ক তার নাহলে তারা শিখতে পারবে না, বয়স হয়ে গেছে তাদের। তো অ্যান্ড্রাগজির কনসেপ্টটা এটা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 41। নিম্নলিখিত পরিমাপ স্কেলগুলির সবচেয়ে নির্ভুল থেকে সবচেয়ে কম নির্ভুল পরিমাপ নির্ধারণ পদ্ধতি অনুসারে সাজাতে হবে। মানে একদম বেশি নির্ভুল সঠিক আর কি, তারপরে একটু কম নির্ভুল, অনেকটা ভুল আছে সেখানে। তো তো সেইভাবে সাজাও। নমিনাল, অর্ডিনাল, তাহলে এভাবে আমরা পড়েছি। তাহলে চলো দেখো, কোশ্চেন নাম্বার বি অ্যান্ড ডি দুটোই একই রকম অপশান, তাই দুটোকেই টিক মারা হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে তাহলে প্রথমটা কেমন? রেশিও, তারপরে হচ্ছে ইন্টারভেল, তারপরে হচ্ছে অর্ডিনাল, তারপর 3 হচ্ছে নমিনাল। তাহলে কীরকম সাজাচ্ছি দেখো, নমিনাল, অর্ডিনাল, আমরা ওইভাবে পড়েছি তাই না, ইন্টারভেল, রেশিও, মানে নিচ থেকে ভাবলে আমাদের হয়ে যাবে, তাই না? আমরা নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল, রেশিও এইভাবে তো পড়েছি। বলছে সবচেয়ে নির্ভুল, মানে একদম মানে তার থেকে কম নির্ভুল কোনটা। তো তাহলে নমিনালটা অনেকটাই নির্ভুল, মানে অনেকটা ভুল ভ্রান্তি আছে, একদম রেশিও স্কেলটা অনেকটাই নির্ভুল। হ্যাঁ, এটা একটা একদম প্রথম থাকবে, তাই রেশিও স্কেল। উল্টোভাবে আর কি ভাবলে একদম মানে বেশি ইম্পর্টেন্স যে স্কেলটা সব থাকতে কম ভুল সব দিকে মেজারমেন্ট করা যায়, এটা হচ্ছে ওই যে রেশিও স্কেল, ঠিক আছে। এইভাবে সাজিয়ে নিতে হবে। একদম সব থাকতে কম, মানে অতটা নির্ভুল নয়, মানে অতটা একটু ভুল ভ্রান্তি আছে, সেটা হচ্ছে নমিনাল। তাই দেখো প্রথমটা হচ্ছে রেশিও এবং লাস্ট হচ্ছে নমিনাল। নেক্সট কোশ্চেন নাম্বার 42। নেতা ভালোভাবে কাজ করছেন না যখন, তখন কি করতে হবে? তাও লিডার ইজ নট ফাংশনিং ওয়েল হোয়েন মোস্ট পার্টিসিপেন্ট আর এনজয়িং দ্য টাস্ক, অধিকাংশ অংশগ্রহণকারী কাজটি উপভোগ করছেন। ইন্টারপার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশনাল কনফ্লিক্ট অকার্স, আন্তঃব্যক্তিক এবং প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ঘটে এখানে। দ্য রিওয়ার্ড সিস্টেম ইজ অ্যাডিকুয়েট, পুরস্কার ব্যবস্থা পর্যাপ্ত। দ্য পার্টিসিপেন্টস আর ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার, পরস্পরের সঙ্গে। এটা আন্তঃব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক যখন দ্বন্দ্ব ঘটে তখন এটাই, এটা ভালোভাবে কাজ করছেন না যখন, তখন ভিতরে ভিতরেই গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 43। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপ ইজ নট আ পার্ট অফ এসি মডেল অফ টিচিং? নিচের কোন ধাপটি শিক্ষণের এসি মডেলের অংশ নয়? এনগেজ, এক্সপ্লেন, সরি এটা এসি মডেল নয়, 5E মডেলের অংশ নয়, এটা 5E মডেলের অংশ নয়। 5E এনগেজ, এক্সপ্লেন, এক্সপ্লোর, আটা কি আছে? এলাবোরেট। তার মানে কোনটা অংশ নয়? এক্সটেন্ড নয়।
এই চারটে, এনগেজ, এক্সপ্লেন, এক্সপ্লোর, ইলাবোরেট, ইভালুয়েট, এই পাঁচটা রয়েছে, তার মধ্যে এক্সটেন্টটা নয় এর মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 44, জাতীয় শিক্ষকদের জন্য নিম্নলিখিত বিষয়গুলোকে কল্পনা করেনি। দ্য ন্যাশনাল কমিশন অন টিচার্স হ্যাজ নট envisioned the following for teachers. শিক্ষার্থীদের কাছে জাতীয় অখণ্ডতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে এখানে। দ্য কমিউনিকেট টু পিপল দ্য ইম্পর্টেন্স অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড ইউনিটি। শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলে, সায়েন্টিফিক যে অ্যাটিটিউড, সমাজের প্রতি দায়বদ্ধ তারা, কমিটেড টু সোসাইটি। দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা করে। কোনটা করেনি? কোচিংয়ের ব্যবস্থা করেনি, আর সবগুলো এর মধ্যে করে। দারিদ্র এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা নেয়, আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, অ্যাসারশন কি রয়েছে, প্রতিবেদনটা কি? কোনো শিক্ষামূলক গবেষণার বাহ্যিক বৈধতা বলতে বোঝায় এর ফলাফলগুলো বিভিন্ন জনগোষ্ঠীর উপর কতটা সাধারণীকরণযোগ্য। কারণটা কি দিয়েছে? বৃহৎ নমুনা আকারের ক্ষেত্রে গবেষণার ফলাফলের সাধারণীকরণ প্রশ্নবিদ্ধ। কোনটা সঠিক লিখতে হবে। এক্সটার্নাল ভ্যালিডিটি অফ অ্যান এডুকেশনাল রিসার্চ রেফার্স টু দ্য এক্সটেন্ট দ্য ফাইন্ডিংস আর জেনারেলাইজেবল টু পপুলেশনস। রিজন কি? জেনারেলাইজেশন অফ রিসার্চ রেজাল্ট ইন কোশ্চেনেবল ইন কেস অফ লার্জ স্যাম্পল সাইজ। এ এবং আর উভয়ই সঠিক নয়, এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এ এবং আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ এবং আর উভয়ই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। ভালো করে পড়লে দুটোই সঠিক নয়, না এ সঠিক কিন্তু আর সঠিক নয়। কোনো শিক্ষামূলক গবেষণার বাহ্যিক বৈধতা মানে এক্সটার্নাল যে ভ্যালিডিটি বলতে বোঝায় এর ফলাফলগুলোকে বিভিন্ন জনগোষ্ঠীর উপর কতটা সাধারণ মানে জেনারেলাইজ করা যায় সেটা। রিসার্চের জায়গা থেকে এটা খুব ভাইটাল পার্ট। কিন্তু বৃহৎ নমুনা আকারের ক্ষেত্রে গবেষণার ফলাফলের সাধারণীকরণের প্রশ্নবিদ্ধ। এটা লার্জ স্যাম্পল সাইজের মধ্যে রেজাল্ট ইন মানে কোশ্চেনেবল ইন কেস অফ লার্জ স্যাম্পল সাইজ, এর মধ্যে এটা থাকে না, তাই এ হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 46, হুইচ অফ দ্য ফলোইং ইজ কি এলিমেন্ট অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, TQM। টোটাল TQM, এই TQM সম্পর্কে টোটাল কোয়ালিটি যে ম্যানেজমেন্ট রয়েছে সেখানে কোনটা উপাদান এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, বলো। এটা পরিষ্কার হয়ে যাবে এক্ষুনি। তার কারণ হচ্ছে আমরা যদি ওই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের জায়গাগুলোকে ভালো করে একটু কেউ যদি দেখে কেউ, তাহলে এটা জায়গাটা খুব ইজি হবে। সেটা ফিনান্স, ইন্টারপার্সোনাল রিলেশন, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, টিম ওয়ার্ক এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, টিম ওয়ার্কটা অন্তর্ভুক্ত নয়, আর বাকিগুলো অবশ্যই অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার, গবেষণার ট্রায়াঙ্গুলেশন মূলত বোঝায়। ট্রায়াঙ্গুলেশন কি? একাধিক নমুনা কৌশল, গবেষণা পরিচালনার একাধিক পদ্ধতি, তথ্য বিশ্লেষণের একটি কৌশল, একটি গুণগত ক্রস ভ্যালিডেশন, মাল্টিপল স্যাম্পলিং টেকনিক, মাল্টিপল মেথড অফ এডুকেশনাল কন্ডাক্টিং রিসার্চ, আর টেকনিক অফ ডেটা অ্যানালিসিস, আর কোয়ালিটেটিভ ক্রস ভ্যালিডেশন। এই গুণগত ক্রস ভ্যালিডেশনটাকে বোঝায় ট্রায়াঙ্গুলেশন মানে। কোয়ালিটির বিভিন্ন দিকগুলোকে বিভিন্ন রকমভাবে যে তার যে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় সেটাকে এখানে তুলে ধরে। নেক্সট কোশ্চেন নাম্বার 48, কে মনে করতেন যে মুখস্থ করার ক্ষমতা সমস্যা সমাধানের উদ্ভাবনের জন্য একটি প্রয়োজনীয় শর্ত হতে পারে কিন্তু যথেষ্ট শর্ত নয়? হু ভিউড দ্যাট rote learning ability level 1 and be a necessary but not sufficient condition for emergence of প্রবলেম সলভিং লেভেল 2 তে বলেছে। কে এটাকে মানে যথেষ্ট মানে তিনি যথেষ্ট শর্ত নয় বলে বিবেচনা করেছেন, প্রয়োজনীয় শর্ত নয় বলে মুখস্থ করার ক্ষমতাকে? সিআর জনসন এই কথাটাই বলেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 49, একজন শিক্ষক ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে কঠোর, কিন্তু তিনি শিক্ষার্থীদের সন্দেহ নিরসনের জন্য আলোচনার সুযোগ সবসময় দিয়ে থাকেন যে কে কি এই বলো
আমি শৃঙ্খলার ব্যাপারে কঠোর, কিন্তু সমস্যাগুলো নিরসনের জন্য সবাইকে সুযোগ দেয়। তুমি বলো, তুমি বলো, তুমি বলো। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের এই দৃষ্টিভঙ্গি কি? অটোক্রেটিক, ডেমোক্রেটিক, ফ্লেক্সিবল, রিজিড? অবশ্যই এটা ডেমোক্রেটিক, সবাইকে সুযোগ দিচ্ছে। সবাই বলো, আমি ডিসিপ্লিন মানবো ঠিকই, সবাইকে বলার সুযোগ দিচ্ছে। এই যে একজন ডিসিশন না নিয়ে সবার কথা গুরুত্ব দিয়ে তিনি ডিসিশন নিয়ে, যে একটা ক্লাসের স্টুডেন্ট বদমাইশি করেছে, এই বলো তুমি করেছো, তুমি করেছো, সে বলবে হ্যাঁ আমি নয়, ও নয়, তার মানে একটা সবার সুযোগ দেওয়া উচিত। এই ছিল আমার আজকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। কোশ্চেন নাম্বার 50 হোমওয়ার্ক থাকবে, অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা সঠিক উত্তর। শিক্ষকের দৃষ্টিকোণ থেকে মেধা হলো নিম্নলিখিতগুলির একটি সংমিশ্রণ: উচ্চ ক্ষমতা, উচ্চ সৃজনশীলতা, উচ্চ অঙ্গীকার, উচ্চ প্রেরণা, উচ্চ অঙ্গীকার, উচ্চ প্রতিভা। উচ্চ ক্ষমতা, উচ্চ প্রতিভা, উচ্চ অঙ্গীকার, উচ্চ প্রতিভা, উচ্চ সৃজনশীলতা, উচ্চ স্মৃতিশক্তি। গিফটেডনেস from teacher's point of view is a combination of high ability, high creativity, high commitment, high motivation, high commitment, high talent. High ability, high talent, high commitment, high taken, high creativity, high memory. কোনটা হবে এটা জানাতে হবে। শিক্ষকের দৃষ্টিকোণ থেকে মেধা হলো কোনটার সংমিশ্রণ, কোনগুলো থাকবে। মেধা বলতে কি বোঝাচ্ছে, গিফটেড কাকে বলবে, গিফটেডনেস, গিফটেড চাইল্ড কাকে বলবে। থ্যাংক ইউ এভরিওয়ান, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এই ক্লাসটা দেখলে, এর নোটস পেতে গেলে স্বাগত সেজুকেয়ার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, সেখানে পিডিএফটা আমরা পোস্ট করে দেব। আর যারা প্রথম আমার এই ক্লাস দেখলে তাদেরকে অবশ্যই বলবো স্বাগত সেজুকেয়ার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার আলোচনা চলছে নেট সেট নিয়ে, এটা অবশ্যই কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।